প্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আপনারা যারা রসায়ন নন মেজর 1 কোর্সে আছেন তাদের সাথে আমি আলোচনা করব সপ্তম অধ্যায় গ্যাস এবং এর ধর্মসমূহ। আমরা আজকে যে টপিকগুলো আলোচনা করব আমি প্রতিদিনের মতো আপনাদের একটা কভার পেজ দেব। এই কভার পেজে দেখতে পাচ্ছেন যে সবগুলো প্রশ্ন আজকে আসলে মূলত ছোট ছোট প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। সবগুলো প্রশ্ন বিভিন্ন সময় আপনাদের পরীক্ষায় কিন্তু আসছে। আচ্ছা, আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো এই চ্যাপ্টারটা আপনাদের নন মেজরে গ্যাস এর ধর্মসমূহ হিসেবে পরিচিত, কিন্তু আমরা ইন্টারমিডিয়েটের পরিবেশ রসায়নের চ্যাপ্টারটা আসলে এটা ইন্টারমিডিয়েট পরিবেশ রসায়ন অর্থাৎ সেকেন্ড পেপারের প্রথম অধ্যায়। তো চলেন আমরা আসলে আলোচনা করি এই পরিবেশ রসায়ন বা গ্যাসের সূত্রসমূহ। এই ছোটো ছোটো বেসিকগুলো আমরা জানলে তারপরে আমরা বড় প্রশ্নগুলো করতে পারবো, আনসার করতে পারবো। তাহলে চলেন, প্রতি বছরই এই প্রশ্নগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আছে, যেহেতু এটা গুরুত্বপূর্ণ তো আমরা এটা আসলে মনোযোগ সহকারে পড়ব। তো চলেন, পরম শূন্য তাপমাত্রা। আমি প্রথমে যেটা আলোচনা করতে চাই পরম শূন্য তাপমাত্রা। পরম শূন্য তাপমাত্রা। এখন আপনি বলবেন যে স্যার পরম শূন্য তাপমাত্রা জিনিসটা আসলে কি, এবং এই সংজ্ঞাটা লিখতে গিয়ে অনেকেই আসলে অনেক রকম ভুল করে। পরম শূন্য তাপমাত্রা হলো যে তাপমাত্রায় কোনো গ্যাসীয় পদার্থের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয়, অর্থাৎ যে কোনো গ্যাসীয় পদার্থের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয়। এখন আপনি বলবেন স্যার পদার্থের আয়তন আবার শূন্য হয় কেমনে? স্যার পদার্থের আয়তন কিন্তু শূন্য হয় না। যেমন এই আমি গ্যাস মনে করেন জলীয় বাষ্প, আমি টেম্পারেচার কমাইলাম, সেটা টেম্পারেচার কমাইতে কমাইতে এটা তরলে পরিণত হবে, তরলের টেম্পারেচার আরও কমাইলাম, সেটা বরফ হবে, কিন্তু এটা তো জিরো হবে না, আয়তন তো জিরো হবে না। কিন্তু এই জায়গায় আমাকে ফলো রাখতে হবে যে যে তাপমাত্রায় কোনো গ্যাসীয় পদার্থের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয়, মানে গ্যাসীয় পদার্থের আয়তন শূন্য হয় মানে ওই পদার্থটার গ্যাস থাকে না, সেটা হয় তরল অথবা কঠিনে পরিণত হয়ে যায়। তাহলে পরম শূন্য তাপমাত্রা কাকে বলে? যে তাপমাত্রায় কোনো গ্যাসীয় পদার্থের আয়তন, গ্যাসীয় পদার্থের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয়ে যায়, তাত্ত্বিকভাবে শূন্য হয়ে যায়, তাকে পরম শূন্য তাপমাত্রা বলে। অর্থাৎ সেই তাপমাত্রাকে ওই গ্যাসের তাকে পরম শূন্য তাপমাত্রা, পরম শূন্য তাপমাত্রা বলে। এখন স্যার আপনি বলতে পারেন যে স্যার পরম শূন্য তাপমাত্রা আসলে কত? এই পরম শূন্য তাপমাত্রা হলো -273 ডিগ্রি সেলসিয়াস বা 0 কেলভিন। এটাকে আবার আমরা কেউ ওকে মনে করব না, এটা আসলে 0 কেলভিন। তো এই পরম শূন্য তাপমাত্রা আসলে কি, এর মানেটা কি? আপনি যে কোনো গ্যাসীয় পদার্থকে টেম্পারেচার কমাইতে কমাইতে যদি -273 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যাওয়ার আগেই সে হয়তো গ্যাস থেকে তরল হয়ে যাবে অথবা কঠিন হয়ে যাবে। এই যে গ্যাস থেকে সে তরল হয়ে যাচ্ছে বা কঠিন হয়ে যাচ্ছে, এইটাকে আসলে আমরা বলি কি, তার গ্যাসীয় পদার্থের আয়তন শূন্য হয়ে গেছে। আচ্ছা আমি একটা এক্সাম্পল দিই। মনে করেন 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি আসলে থাকবে, এটা জলীয় বাষ্প। আমি টেম্পারেচার কমায় যদি 100 ডিগ্রিতে নিয়ে আসি বা 99 ডিগ্রিতে নিয়ে আসি, তখন সে কি হয়ে যাচ্ছে? তরল হয়ে যাচ্ছে। ওই যে 100 ডিগ্রিতে নিয়ে আসার কারণে সে তরল হয়ে যাচ্ছে, সেইটাই আসলে তার পরম শূন্য তাপমাত্রা। অর্থাৎ জলীয় বাষ্পের জন্য সে 100 ডিগ্রিতে আসলে কি হয়ে যাচ্ছে? সে গ্যাস আর থাকতেছে না, সে তরল হয়ে যাচ্ছে। তো আমাদের সংজ্ঞাটা কি? অর্থাৎ যে তাপমাত্রায় কোনো গ্যাসীয় পদার্থের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয় তাকে পরম শূন্য তাপমাত্রা বলে। আশা করি আমরা এটা বুঝতে পারছি। এখন আসেন পরম তাপমাত্রা স্কেল। পরম শূন্য তাপমাত্রার সাথে আরেকটা সংজ্ঞা ওতপ্রোতভাবে জড়িত, পরম শূন্য তাপমাত্রা স্কেল বা পরম তাপমাত্রা স্কেল। পরম তাপমাত্রা স্কেল। আচ্ছা স্যার, এই পরম তাপমাত্রা স্কেলটা আসলে কি? পরম তাপমাত্রা স্কেল হইল এই যে আমার পরম শূন্য তাপমাত্রা যে আছে -273 ডিগ্রি সেলসিয়াস, এটাকে আমি 0 ধরে, অর্থাৎ -273 ডিগ্রি সেলসিয়াসকে আমি কি করব? 0 ধরে প্রতি ডিগ্রি সেলসিয়াসের জন্য প্রতি তাপমাত্রার প্রতি ভাগকে 1 ডিগ্রি সেলসিয়াস ধরে যে স্কেল পাওয়া যায় সেটাই আসলে কি? পরম তাপমাত্রা স্কেল।
তাহলে আসলে আমরা কি বলবো, -273°C শূন্য ধরে, কথাটা একটু খেয়াল করেন। আমি কি করব, -273°C শূন্য ধরে এবং তাপমাত্রা প্রতি ডিগ্রি এবং তাপমাত্রার প্রতি ডিগ্রি 1°C ধরে, প্রতি ডিগ্রি ব্যবধানকে 1°C সমান ধরে, তাপমাত্রার প্রতি ডিগ্রি সেলসিয়াসকে, প্রতি ডিগ্রি ব্যবধানকে 1°C ধরে। স্যার কথাটা একটু খেয়াল করেন, -273°C শূন্য ধরে এবং তাপমাত্রা প্রতি ডিগ্রি ব্যবধানকে 1°C ধরে তাপমাত্রার যে স্কেল প্রবর্তন করা হয় 1°C সমান ধরে বলতে পারি, 1°C সমান ধরে তাপমাত্রা যে স্কেল প্রতিষ্ঠা, তাপমাত্রার যে স্কেল প্রবর্তন করা হয়, যে স্কেল প্রবর্তন করা হয় তাকে পরম তাপমাত্রা স্কেল বলে, পরম তাপমাত্রা স্কেল বলে, স্কেল কয় পরম তাপমাত্রা স্কেল বলে। ওকে স্যার, আমরা সংজ্ঞাটা আবার বলি যে -273°C জিরো ধরে এবং তাপমাত্রার প্রতি ডিগ্রি ব্যবধানকে, এই -273°কে জিরো ধরবো, এই যে জিরো, -273°C মানে 0 কেলভিন, এটাকে জিরো ধরে তাপমাত্রার প্রতি ডিগ্রি ব্যবধানকে 1°C সমান ধরে তাপমাত্রার যে স্কেল প্রবর্তন করা হয় তাকে আসলে কি বলা হয়, পরম তাপমাত্রা স্কেল বলা হয়। এটা আসলে আমরা বয়েলের সূত্র, চার্লসের সূত্র পড়ছি, চার্লসের সূত্র থেকে আসলে পরম তাপমাত্রা স্কেলের ধারণা পাওয়া যায়। তাইলে আমরা আসলে কি করলাম, পরম শূন্য তাপমাত্রা এবং পরম তাপমাত্রা স্কেল বিষয়টা বুঝতে পারছি। এখন চলেন সহজ একটা ব্যাপার, ব্যাপন এবং নিঃসরণ কি, ব্যাপন এবং নিঃসরণ। আচ্ছা স্যার, আমি সংজ্ঞাগুলো মুখে মুখে বলে ফেলি, আর আমি তো আপনাদের লিখিত নোট দিব, সো সেই হিসাবে আর বোর্ডে বারবার লিখতে হচ্ছে না। ব্যাপন মানে কি, ব্যাপন মানে ছড়িয়ে পড়া, ব্যাপিত হওয়া। তো ব্যাপন মানে কি, ব্যাপিত হওয়া। তো কোনো মাধ্যমে কঠিন তরল বা বায়বীয় পদার্থের অণুসমূহ স্বতঃস্ফূর্তভাবে সমভাবে ছড়িয়ে পড়ার ঘটনাকে কি বলা হয়, ব্যাপন। আপনারা আমার কথা শুনে শুনে লিখতে পারবেন, যে কোনো মাধ্যমে, সেটা কঠিন তরল বায়বীয়, কোনো মাধ্যমে কঠিন তরল বা বায়বীয় পদার্থের অণুসমূহ স্বতঃস্ফূর্তভাবে সমভাবে ছড়িয়ে পড়ার ঘটনাকে কি বলা হয়, ব্যাপন। কোনো মাধ্যমে কঠিন তরল ও গ্যাসীয় পদার্থের অণুসমূহ স্বতঃস্ফূর্তভাবে উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানে, উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানে কোনো মাধ্যমে কঠিন তরল বা গ্যাসীয় পদার্থের অণুসমূহ স্বতঃস্ফূর্তভাবে উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানে সমভাবে ব্যাপিত হওয়ার ঘটনাকে, সমভাবে ব্যাপিত বা ছড়িয়ে পড়া, আমি বলতে পারি ছড়িয়ে পড়া বলতে পারতাম, ব্যাপিত হওয়ার ঘটনাকে, হওয়ার প্রক্রিয়াকে ব্যাপন বলে, প্রক্রিয়াকে ব্যাপন বলে। আসলে আমরা কি বুঝলাম, এইটা ব্যাপনটা কঠিন তরল এবং গ্যাসীয় সব মাধ্যমেই ঘটে এবং এটাকে উচ্চ ঘনত্ব স্থান থেকে নিম্ন ঘনত্ব স্থানের দিকে কি করে ছড়িয়ে পড়ে। আচ্ছা স্যার, এই যে মাঝে মধ্যে একটু, এই যে ব্যাপনটা মূলত আসলে তিনও পদার্থের ক্ষেত্রে, কঠিন তরল এবং বায়বীয় সব মাধ্যমেই ঘটে এবং সব পদার্থের ক্ষেত্রেই ঘটে, কিন্তু মাঝে মধ্যে আপনার পরীক্ষায় প্রশ্ন আসছে গ্যাসের ব্যাপন। ব্যাপন তো আমরা বুঝছি, এই নর্মাল ব্যাপন বললে আসলে কঠিন তরল বায়বীয় সবার ক্ষেত্রে প্রযোজ্য। যখন আপনাকে বলবে যে গ্যাসের ব্যাপন কাকে বলে, তখন আপনি এটা বলবেন যে গ্যাসীয় পদার্থের অণুসমূহ উচ্চ ঘনত্ব স্থান থেকে নিম্ন ঘনত্ব স্থানে সমভাবে স্বতঃস্ফূর্তভাবে ব্যাপিত হওয়ার ঘটনাকে বা ছড়িয়ে পড়ার ঘটনাকে কি বলা হয়, গ্যাসের ব্যাপন।
আপনি শুধু গ্যাস লাগাই দিবেন। নর্মাল ব্যাপন হলো কঠিন তরল বায়বীয় পদার্থের ক্ষেত্রে, আর গ্যাসীয় পদার্থের ব্যাপন বা গ্যাসের ব্যাপন বললে কেবল গ্যাসীয় পদার্থ বললেই হবে। এখন আসে নিঃসরণ, এটা আমরা সবাই জানি। স্যার একটা সিলিন্ডার মনে করেন, অথবা একটা বেলুন আমি ফু দিয়ে ফুলাইলাম, বেলুন আমরা অনেকের বার্থডে বা জন্মদিনে কি করি, বেলুন ফুলাই। তো বেলুন ফুলাই আপনি এটাকে ফুটো করে দিলেন, কি হবে স্যার, এই বাতাসটা আসলে ফুটো দিয়ে বাইরে বেরিয়ে আসবে। মনে করেন এই রুমের মধ্যে 100টা ফ্যান চালানো আছে, প্রচুর বাতাস, আপনি এই বেলুনটাকে ফুলাইয়া ফুটো করে দিছেন। স্যার একটু বলেন তো কি হবে, যে এই রুমের মধ্যে প্রচুর বাতাস আছে, তারপর আপনি বেলুনটাকে ফুলাইয়া এভাবে ফুটো করে দিছেন, তাইলে কি হবে, ওই যে ফ্যানের বাতাস কি ভিতরে ঢুকে বেলুনটাকে আরো বড় হবে না কি হবে, বেলুনটা চুপসে যাবে। কেন যাবে স্যার, যে এই বেলুনের ভিতরে যে বাতাস আছে তার চাপটা আসলে কি বেশি, বাইরে বেশি বাতাস থাকতে পারে কিন্তু তার চাপটা কি কম। তাই এজন্যই একটা প্রচন্ড বাতাসের মধ্যে আমরা বেলুন ফুলাই ফুটো করে দিলে এটা চুপসেই যাবে, মানে বাইরের বাতাস বেলুনের ভিতরে ঢুকে এটা আর বড় হচ্ছে না। তাইলে আমরা আসলে কি বুঝি, এই নিঃসরণটা সাধারণত গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য, যে সরু ছিদ্রপথে গ্যাসীয় পদার্থের অণুগুলো সজুরে বেরিয়ে আসার ঘটনাকে আসলে কি বলা হয়, নিঃসরণ বলে। আশা করি এটা আমরা পারবো। তা আমি আর সংখ্যাটা লিখতেছি না, আমরা মুখে মুখে বললেই হয়ে যাচ্ছে। নিঃসরণ, হ্যাঁ ওই যে আমরা বডি স্প্রে দিই, আমি এই যে বডি স্প্রে দিলে বেরিয়ে আসার যে ঘটনা, এটাকে আমরা বলি কি নিঃসরণ, এবং একটু পরে গন্ধ ছড়ায় যায় সেটাকে আমরা আসলে কি ব্যাপন বলি। তাইলে কি, সরু ছিদ্রপথে গ্যাসীয় পদার্থের অণুসমূহ উচ্চ চাপের অঞ্চল থেকে নিম্ন চাপের অঞ্চলে বেরিয়ে আসার ঘটনাকে আসলে কি বলা হয়, নিঃসরণ বলে। আশা করি আপনারা এই ব্যাপন, নিঃসরণ এবং গ্যাসের ব্যাপন জিনিসটা পারবেন। এখন আসেন আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাস কাকে বলে। আদর্শ গ্যাস, এটা আমরা অনেকেই পরিচিত, যে বয়েল, চার্লস এবং অ্যাভোগাড্রোর সূত্র। আমরা পিবি সমান এনআরটি একটা প্রতিপাদন আছে, এটা ফিজিক্সেও কাজে লাগে, কেমিস্ট্রিতেও কাজে লাগে। তাহলে আদর্শ গ্যাস আসলে কি, এই যে গ্যাসের সূত্র সমনীয় বয়েল, চার্লস এবং অ্যাভোগাড্রো সূত্র প্রবর্তন করছে। এই যে বয়েল, চার্লস এবং অ্যাভোগাড্রোর সূত্রের সমন্বিত রূপ হলো পিবি সমান এনআরটি। তাইলে আমরা এটাকে বলতে পারি যে আদর্শ গ্যাস বা বাস্তব গ্যাসের সংজ্ঞাটা আপনারা আমার কথা শুনে শুনে লিখতে পারবেন, অথবা আমি যে নোট দিব সেটা থেকে লিখতে পারবেন। আদর্শ গ্যাস, আইডল গ্যাস আমরা যেটাকে বলি, অর্থাৎ আদর্শ বলতে কি বুঝি, যে খুব ডিসিপ্লিন মেনে চলে, সেটাই তো আমরা বলি আদর্শ মানুষ। মানে কি, সে যার করণীয় ভালো সবগুলো সে ফলো করে, একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে থাকে, ঠিক সেরকমই আদর্শ গ্যাস আসলে যারা, যে গ্যাস সকল তাপমাত্রা ও চাপে, মানে সব সময়। আইডল মানুষকে, যে বিভিন্ন পরিস্থিতিতে, খারাপ পরিস্থিতি, ভালো পরিস্থিতি, সব সময় সে আসলে একটা স্ট্যান্ডার্ড বজায় রেখে চলে, ঠিক সেরকম যে গ্যাস সকল তাপমাত্রা ও চাপে, বয়েল, চার্লস এবং অ্যাভোগাড্রো, তিনজনের নাম, বয়েল, চার্লস এবং অ্যাভোগাড্রোর সূত্র মেনে চলে, অর্থাৎ পিবি সমান এনআরটি মেনে চলে, আমরা এটা বলতে পারি। অর্থাৎ পিবি সমান এনআরটি, এই সমীকরণ মেনে চলে, তাদেরকে আদর্শ গ্যাস বলে। আমি আবার বলি সংখ্যাটা, যে গ্যাস সকল তাপমাত্রা ও চাপে বয়েল, চার্লস এবং অ্যাভোগাড্রোর সূত্র মেনে চলে, বা পিবি সমান এনআরটি সমীকরণ মেনে চলে, তাদেরকে আসলে আমরা কি বলি, আদর্শ গ্যাস বলি। এখন আসেন বাস্তব গ্যাস, কি গ্যাস, বাস্তব গ্যাস। তাহলে আদর্শ গ্যাসের ঠিক উল্টাট হয়ে যাচ্ছে বাস্তব গ্যাস, অর্থাৎ যে গ্যাস সকল তাপমাত্রা ও চাপে বয়েল, চার্লস, অ্যাভোগাড্রো বা পিবি সমান এনআরটি মেনে চলে না, তাকে কি বলা হয়, বাস্তব গ্যাস বলে। অর্থাৎ আদর্শ গ্যাস এটা মেনে চলে সকল পরিস্থিতিতে, সকল তাপমাত্রা ও চাপে, আর বাস্তব গ্যাস হইল পিবি সমান এনআরটি মেনে চলে না, অর্থাৎ সকল তাপমাত্রা ও চাপে এটা কি করে না, মেনে চলে না। শর্ত সাপেক্ষে মানতে পারে, এটা অন্য ব্যাপার। তাহলে আমরা আসলে বলবো কি, বাস্তব গ্যাস কি, যে গ্যাস সকল তাপমাত্রা ও চাপে বয়েল, চার্লস, অ্যাভোগাড্রোর সূত্র মেনে চলে না, বা পিবি সমান এনআরটি সূত্র মেনে চলে না, তাকে আমরা আসলে কি বলি, বাস্তব গ্যাস বলি। তাইলে আমরা আশা করি এটাও বুঝতে পারছি। এখন আসেন আমরা যে প্রশ্নটা আলোচনা করব, এসআই, সিজিএস এবং লিটার অ্যাটম এককে আর এর মান। স্যার লিটার অ্যাটম এককে আর এর মান,
বিভিন্ন আর একটি সার্বজনীন গ্যাস ধ্রুবক বা মোলার গ্যাস ধ্রুবক আমরা এটাকে বলি, পিবি সমান এনআরটি। এই আর এর বিভিন্ন একক আছে, প্রচলিত আমরা 3টা একক আসলে ব্যবহার করি। তো আর এর মানটা যদি আমরা বলি বিভিন্ন এককে আর এর মান, মনে করেন আমি যদি বলি এসআই এককে আর এর মান, এসআই এককে আর এর মান হচ্ছে 8.314 জুল পার কেলভিন পার মোল। আমি যদি বলি সিজিএস এককে সেন্টিমিটার গ্রাম সেকেন্ড, সিজিএস মানে এসআই তো আমরা বুঝি ইন্টারন্যাশনাল সিস্টেম এককে, সিজিএস অর্থাৎ সেন্টিমিটার গ্রাম সেকেন্ড এককে আর এর মান সমান 8.314 ইন্টু 10⁷ আর্ক পার কেলভিন পার মোল, আর্ক পার কেলভিন পার মোল। তারপরে আমরা যেটা বলবো লিটার অ্যাটম এককে, লিটার অ্যাটম এককে আর এর মান সমান 0.0821 লিটার অ্যাটম পার কেলভিন পার মোল, পার কেলভিন পার মোল। এটা বিভিন্ন এককে আর এর মান আপনাদের ছোট প্রশ্নতে আসতে পারে এবং গাণিতিক সমস্যায় তো অবশ্যই লাগে। এখন আসেন 88 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাসের ভ্যান ডার ওয়ালস সমীকরণ। আমরা আসলে বড় প্রশ্নের মধ্যে এটা পড়ব যে আদর্শ গ্যাসের সমীকরণ তো পিভি সমান এনআরটি। বিজ্ঞানী ভ্যান ডার ওয়ালস কি করছে, এই পিভি সমান এনআরটিকে সংশোধন করে একটা বাস্তব গ্যাসের জন্য অর্থাৎ আরেকটা সমীকরণ পিভি সমান এনআরটির পরিবর্তে একটা সংশোধিত রূপ দিছে ভ্যান ডার ওয়ালসের সমীকরণ। সেই সূত্রটা আসলে কি, অর্থাৎ বিজ্ঞানী ভ্যান ডার ওয়ালস এই আদর্শ গ্যাসের সমীকরণ উনি বলছেন যে পিভি সমান এনআরটি এর পরিবর্তে হওয়া উচিত ছিল পি প্লাস এন স্কোয়ার এ বাই বি স্কোয়ার বি মাইনাস এন বি সমান এনআরটি। যেটা আমরা বড় প্রশ্ন এমনি বিস্তারিত আলোচনা করব। এটা হলো ভ্যান ডার ওয়ালস সমীকরণ। এটা কার সমীকরণ? ভ্যান ডার ওয়ালস সমীকরণ। এই সমীকরণটাকে আমরা বলি ভ্যান ডার ওয়ালস সমীকরণ। কি করছিলাম যে আদর্শ গ্যাসের সমীকরণ পিভি সমান এনআরটি, এটার মধ্যে দুইটা ত্রুটি আছে, একটা চাপ ত্রুটি এবং একটা আয়তন ত্রুটি। এটা আমরা পরবর্তীতে আসলে দেখব। তো এই চাপ ত্রুটি এবং আয়তন ত্রুটি পরবর্তীতে এটা নিয়ে আমরা আসলে আলোচনা করব বড় প্রশ্ন। তো ভ্যান ডার ওয়ালস সমীকরণটা হলো পিভি সমান এনআরটি এর পরিবর্তে ভ্যান ডার ওয়ালস সমীকরণটা হয়েছে সংশোধিত রূপের পি প্লাস এন স্কোয়ার এ বাই বি স্কোয়ার বি মাইনাস এন বি সমান এনআরটি। এখন আপনাকে প্রশ্ন করছে 88 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাসের জন্য ভ্যান ডার ওয়ালস সমীকরণ। এটা 88 গ্রাম আমি লিখছি, আসলে 88 গ্রাম কার্বন ডাইঅক্সাইড। আপনি কি করবেন, আসলে ওই যে 88 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাসের জন্য ভ্যান ডার ওয়ালসের সমীকরণটা আপনাকে কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর সমান কত, 12 প্লাস 16 ইন্টু 2 সমান 44 গ্রাম, অর্থাৎ 44 গ্রামে 1 মোল। তা আপনি আগে মূল সংখ্যাটা বের করবেন। 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড সমান 1 মোল। অতএব আমি যদি এরকম ঐকিক নিয়মে আর করা লাগতেছে না, আমরা তো আসলে বুঝতেছি। অর্থাৎ 88 গ্রাম কার্বন ডাইঅক্সাইড সমান কয় মোল, 2 মোল। এটা আমরা লিখতেই পারি, অর্থাৎ এন এর মানটা আসলে কি 2। এখন আপনি বলবেন যে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাসের ক্ষেত্রে এন ইজিক্যাল টু আসলে কি, এন ইজিক্যাল টু 2। এখন আপনি ওই জায়গায় 2 এর মানটা বসাই দিবেন, যে আমরা জানি পিভি ভ্যান ডার ওয়ালস সমীকরণটা হইছে, আপনি এইভাবে বলবেন ভ্যান ডার ওয়ালস সমীকরণটা হইছে পি প্লাস এন স্কোয়ার এ বাই বি স্কোয়ার বি ইন্টু বি মাইনাস এন বি সমান এনআরটি। এই জায়গায় 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গেছে, এন এর মান 2। তো এই জায়গায় দেখেন পি প্লাস এন এর জায়গাতে আমি 2 স্কোয়ার বসাই দিব, 2 স্কোয়ার এ বাই বি স্কোয়ার ব্র্যাকেট দিলাম বি মাইনাস 2 বি সমান 2 আরটি। এই তো এটাকে যদি আমি ক্যালকুলেশন করি, বা পি প্লাস 4a বাই বি স্কোয়ার বি মাইনাস 2b সমান 2RT। এভাবে আপনাকে যত গ্রামই দেখ না কেন আপনি আগে এন এর মানটা বের করে ফেলবেন। এইভাবে ওই কিক নিয়মে না করে আপনি ওই যে 88 গ্রামরে 44 দিয়ে ভাগ করলে 2 হয়ে যাচ্ছে, অর্থাৎ আণবিক ভর দিয়ে ভাগ করলে তার মূল সংখ্যা পাওয়া যাবে। তাইলে আমরা 88 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাসের জন্য ভ্যান ডার ওয়ালস সমীকরণটি লিখতে পারলাম। এইটা হবে।
পি প্লাস 4a বাই বি স্কোয়ার বি মাইনাস 2b সমান 2RT। আশা করি লেখাটা বোঝা যাচ্ছে এবং দেখা যাচ্ছে। এখন চলেন আমরা তাহলে এটা বুঝলাম। এখন আসেন সন্ধি তাপমাত্রা এবং সন্ধি চাপ, গড়বেগ ও প্লাজমা অবস্থা। স্যার সন্ধি তাপমাত্রা এবং সন্ধি চাপ, এই সন্ধি তাপমাত্রা আর এক নাম হইতে পারে ক্রান্তি তাপমাত্রা বা সংকট তাপমাত্রা। এটাকে আমরা অবলিক দিয়ে লিখতে পারি। সন্ধি তাপমাত্রা আর এক নাম হইল ক্রান্তি তাপমাত্রা। ক্রান্তি তাপমাত্রা, এটা আর এক নাম হইতে পারে সংকট তাপমাত্রা। সংকট তাপমাত্রা। আচ্ছা স্যার, এখন আমরা আসলে এই সন্ধি চাপের আর এক নাম হইতে পারে যে ক্রান্তি চাপ বা সংকট চাপ। ওকে স্যার, তাইলে আমরা এই সন্ধি তাপমাত্রা বা ক্রান্তি তাপমাত্রা বা সংকট তাপমাত্রা কাকে বলে? আমরা একটু চিন্তা করি যে স্যার আমরা যে গ্যাস সিলিন্ডারের মধ্যে থাকলে সে কি থাকে? লিকুইড থাকে না? আমরা যে গাড়িতে যে সিলিন্ডারে গ্যাস থাকে এটা কি লিকুইড আকারে থাকে? হইছেটা কি, মনে করেন আমার এই রুমে যে পরিমাণ গ্যাস আছে, এই মনে করেন যে পরিমাণ গ্যাস আছে, এই গ্যাসটাকে যদি আমি একটা নির্দিষ্ট তাপমাত্রা একটা সিলিন্ডারের মধ্যে ভরে ফেলি, তাইলে হবেটা কি আসলে? জিনিসটা দেখেন, একটা বড় রুমের মধ্যে কি আছে, অনেকগুলা গ্যাসীয় পদার্থ অণুগুলো দূরে দূরে আছে। আমি যদি এটাকে একটা ছোটো সিলিন্ডার বা পাত্রের মধ্যে ভরি, তখন এই অণুগুলো একটু কাছাকাছি চলে আসবে। কি হয়ে যাবে? এই বড় পাত্রের মধ্যে যে গ্যাসীয় পদার্থের অণুগুলো দূরে দূরে ছিল, ছোট পাত্রের ক্ষেত্রে সেটা কি হয়ে যাবে? কাছাকাছি চলে আসবে। তখন সে আসলে গ্যাসীয় পদার্থ থেকে তরল হয়ে যাবে। এখন এটা এমনি এমনি ঘটবে না, শর্ত আছে এই জায়গায়। সন্ধি তাপমাত্রা এবং সন্ধি চাপ এই দুইটা বিষয় আছে। তাহলে সন্ধি তাপমাত্রা বা ক্রান্তি তাপমাত্রা আসলে কি? যেমন কোনো গ্যাসীয় পদার্থকে একটা নির্দিষ্ট তাপমাত্রার উপরে যথেষ্ট পরিমাণে চাপ প্রয়োগ করলেও, ইচ্ছা মতো চাপ প্রয়োগ করলেও সে আর তরলে পরিণত হবে না। অথচ ওই তাপমাত্রায় বা তার নিচের তাপমাত্রায় যথেষ্ট পরিমাণ চাপ প্রয়োগ করলে সে তরলে পরিণত হয়ে যাবে। ফর এক্সাম্পল, যেমন কার্বন ডাইঅক্সাইডের CO2 এর সন্ধি তাপমাত্রা 31.1 ডিগ্রি সেলসিয়াস। স্যার একটু আমরা খেয়াল করি, কার্বন ডাইঅক্সাইডের সন্ধি তাপমাত্রা 31.1 ডিগ্রি সেলসিয়াস বলতে আসলে কি বোঝায়? যে আমি কার্বন ডাইঅক্সাইডকে যদি 31.1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখি অথবা তার নিচে, 31.1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখি অথবা তার নিচে রাখি, তখন যদি আমি চাপ প্রয়োগ করি, তখন আসলে সে কি হয়ে যাবে? তরলে পরিণত হয়ে যাবে। এখন এই 31.1 ডিগ্রির উপরে মনে করেন 40 ডিগ্রিতে আছে, আপনি যতই চাপ প্রয়োগ করেন না কেন সে আর তরলে পরিণত হবে না। তাইলে ওই যে 31.1 এর ওই তাপমাত্রায় বা তার নিচের এই তাপমাত্রাটাকে তাপমাত্রায় চাপ প্রয়োগ করলে সে তরলে পরিণত হয়। তাই এই 31.1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে আমরা আসলে কি বলি? সন্ধি তাপমাত্রা। তাহলে সংজ্ঞাটা আসলে কি হবে? যে তাপমাত্রায় আর উপরে, যে তাপমাত্রার উপরে বা যে নির্দিষ্ট তাপমাত্রার উপরে কোনো গ্যাসীয় পদার্থকে যথেষ্ট পরিমাণে চাপ প্রয়োগ করলেও ওই গ্যাসীয় পদার্থ তরলে পরিণত হবে না, অথচ ওই তাপমাত্রায় বা তার নিচের যে কোনো তাপমাত্রায় চাপ প্রয়োগ করলে সে তরলে পরিণত হয়ে যাবে। ওই তাপমাত্রাকে ওই গ্যাসীয় পদার্থের সন্ধি তাপমাত্রা বলে। তাহলে ওই তাপমাত্রাকে গ্যাসীয় পদার্থের সন্ধি তাপমাত্রা বলে। আমি নোট দিয়ে দিব আপনাদের। অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডের সন্ধি তাপমাত্রা 31.1 ডিগ্রি সেলসিয়াস। আমি কার্বন ডাইঅক্সাইডকে যদি তরলে পরিণত করতে চাই, তাহলে আসলে আমি তাকে 31.1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখবো, অথবা তার থেকে কম তাপমাত্রায় রেখে চাপ প্রয়োগ করলে সে আসলে কি হয়ে যাবে? তরলে পরিণত হয়ে যাবে। এখন আসেন সন্ধি চাপ। এখন আপনি কার্বন ডাইঅক্সাইডকে 31.1 ডিগ্রি সেলসিয়াস রাখলেন। মনে করেন কার্বন ডাইঅক্সাইডকে আপনি 31.1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আনলেন। এখন আপনাকে ন্যূনতম কত চাপ প্রয়োগ করতে হবে? চাপ প্রয়োগ করতে তো আমার এনার্জি লস হবে। ন্যূনতম যে সন্ধি তাপমাত্রায় আমি রাখার পর, কোনো গ্যাসীয় পদার্থকে সন্ধি তাপমাত্রায় রাখার পর ন্যূনতম যে চাপ প্রয়োগ করলে, অর্থাৎ ন্যূনতম যে চাপ প্রয়োগ করলে সেটি কি হয়ে যাবে? তরলে পরিণত হয়ে যাবে। তাকে আসলে সন্ধি চাপ বলে। এই কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে এটা হলো 72.9 ডিগ্রি সেলসিয়াস,
72.9 অ্যাটম, চাপের এককটা আসলে অ্যাটমে দিব আমরা। এর মানে সন্ধি চাপ কি, অর্থাৎ সন্ধি তাপমাত্রায়, কথাটা বুঝেন, কোনো গ্যাসের সন্ধি তাপমাত্রায় ন্যূনতম যে চাপ প্রয়োগ করলে সে তরলে পরিণত হয়ে যায় তাকে ওই গ্যাসের সন্ধি চাপ বলে। কার্বন ডাইঅক্সাইডের সাথে সন্ধি চাপটা হলো 72.9 অ্যাটম। অর্থাৎ আমি যদি কার্বন ডাইঅক্সাইডকে সন্ধি তাপমাত্রায় রেখে সবচেয়ে সর্বনিম্ন মানে 72.9 চেয়ে সর্বনিম্ন 72.9 এর উপরে দিলেও হবে, কিন্তু আমি যদি 72 দেই বা 70 দিই তাইলে সে আসলে কি হচ্ছে না, তরলে পরিণত হচ্ছে না। তাহলে আমি সংজ্ঞাটা একটু স্পষ্ট করে বলি। সন্ধি তাপমাত্রায় কোনো গ্যাসীয় পদার্থকে সর্বনিম্ন যে চাপ প্রয়োগ করে বা ন্যূনতম যে চাপ প্রয়োগ করলে সেটি তরলে পরিণত হয়, তা সেই চাপকে ওই গ্যাসের সন্ধি চাপ বলে। যেমন কার্বন ডাইঅক্সাইডের সন্ধি চাপ 72.9 অ্যাটম। এর অর্থ কি, কার্বন ডাইঅক্সাইডকে সন্ধি তাপমাত্রায় রেখে অর্থাৎ 31.1 ডিগ্রি সেলসিয়াস রেখে ন্যূনতম 72.9 অ্যাটম চাপ দিলে সে আসলে কি হয়ে যাবে, তরলে পরিণত হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। এখন আসেন আমরা যেটা পড়বো গড়বেগ এবং প্লাজমা অবস্থা। স্যার গড়বেগ এটাকে আমরা সি বার দ্বারা প্রকাশ করব। এটা আসলে কোনো গ্যাসীয় পদার্থের মধ্যে তো অসংখ্য অণু থাকে, তো এই অণুগুলোর পাটিগণিতীয় গড়কে আমরা কি বলবো, যে আমরা জানি গ্যাসের পদার্থের অণুগুলো মুক্তভাবে চলাচল করে তখন একে অপরকে কি করে ধাক্কা দেয়, তখন তার একটা গতি আছে। তো এই গ্যাসীয় পদার্থের অণুগুলোর সংঘর্ষের যে বেগ হয় এটার পাটিগণিতীয় গড়কে, তার গড়বেগ, ওই গ্যাসের কি বলা হয়, গড়বেগ বলে। এই গড়বেগকে আমরা আসলে সি বার দ্বারা প্রকাশ করছি। সির উপরে ড্যাশ দিয়ে দিব। সি মনে করি এন সংখ্যক কোনো পাত্রের মধ্যে এন সংখ্যক অণু আছে, কোনো পাত্রের মধ্যে মনে করলাম এন সংখ্যক অণু আছে, C1 C2 ডট ডট দিয়ে CN, ওই যে C1 C2 এন সংখ্যক অণু আছে। তো এই কোনো গ্যাসীয় পদার্থের অণুসমূহের পাটিগণিতীয় গড় মানে ওই অণুসমূহের গতির, অর্থাৎ কোনো গ্যাসীয় পদার্থের অণুসমূহের গতির পাটিগণিতীয় গড়। তাইলে আমরা কি করবো, যে C1 C2 C3 অর্থাৎ এন সংখ্যক অণু আছে তাদের বেগ যথাক্রমে C1 C2 C3, এবং এটার মধ্যে যেহেতু এন সংখ্যক আছে এটার গড় বের করতে হলে এন দিয়ে ভাগ করব, তাইলে যে মানটা পাওয়া যাবে এটা আসলে কি, গড়বেগ। অর্থাৎ কোনো গ্যাসীয় পদার্থের অণুসমূহের গতিবেগের পাটিগণিতীয় গড়কেই আসলে কি বলা হবে, তার গড়বেগ বলে। সি বার ইজ ইকুয়াল টু C1 প্লাস C2 প্লাস C3 ডট ডট CN ডিভাইডেড বাই N। এখন আসেন প্লাজমা অবস্থা। এটা আমরা আসলে জানি, এসএসসি লেভেলে ফিজিক্সে আমরা একটু পড়াশোনা করছিলাম, যে আমি আসলে কোনো একটা কঠিন পদার্থকে তাপ দিলাম সে তরল হইলো, তরলে আরও তাপ দিলাম সে বাষ্প হইলো, বাষ্পরে আরও তাপ দিলাম সে অণু থেকে পরমাণু হইলো, পরমাণুকে তাপ দিলাম তখন সে আয়নিত রূপ ধারণ করে। অর্থাৎ প্লাজমা অবস্থাটা হলো পদার্থের আয়নিক রূপ, অর্থাৎ সে আয়নে পরিণত হয়ে যাবে, এবং এটাকে আমি ধনাত্মক ঋণাত্মক আয়নে সে পরিণত হয়ে যাবে, এবং এটা একটা নির্দিষ্ট আকার দেওয়া যাবে। অর্থাৎ প্লাজমা অবস্থা হলো পদার্থের আয়নিক রূপ বা অবস্থা। আশা করি আমরা আসলে এই গ্যাস এর ধর্মসমূহ বা পরিবেশ রসায়নের এই ছোটো ছোটো প্রশ্ন সবগুলো আসলে আমরা পারবো। তা আমরা যদি এক নজরে বলি যে আসলে আমরা কি কি পড়লাম। পরম শূন্য তাপমাত্রা কাকে বলে, যে তাপমাত্রায় কোনো গ্যাসীয় পদার্থের আয়তন শূন্য হয়, তাত্ত্বিকভাবে শূন্য হয়, সেটা -273 ডিগ্রি সেলসিয়াস বা 0 কেলভিন। পরম শূন্য তাপমাত্রা পরম তাপমাত্রা স্কেল, অর্থাৎ -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে 0 ধরে তার প্রতি ডিগ্রির ব্যবধান 1 ডিগ্রি সেলসিয়াসের সমান ধরে যে স্কেল প্রতিষ্ঠা করা হয় সেটাকে আসলে পরম তাপমাত্রা স্কেল বলে। এটা আসলে চার্লসের সূত্র থেকেই প্রতিপাদন করা হয়েছে। এখন আসেন ব্যাপন। বলছিলাম যে যে কোনো মাধ্যমে কঠিন তরল ও গ্যাসীয় পদার্থের অণুসমূহের স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়ার ঘটনাকে ব্যাপন বলে। নিঃসরণ, এটা গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে সরু ছিদ্রপথে গ্যাসের অণুসমূহ উচ্চ চাপের অঞ্চল থেকে নিম্ন চাপের অঞ্চলে সজোরে বেরিয়ে আসা ঘটনাকে নিঃসরণ বলে। ব্যাপন, গ্যাসের ব্যাপন, তখন আসলে আপনি গ্যাসীয় পদার্থ কথাটা লাগাই দিবেন, অর্থাৎ গ্যাসীয় পদার্থের অণুসমূহ উচ্চ ঘনত্ব স্থান থেকে নিম্ন ঘনত্ব স্থানে ছড়িয়ে পড়ার ঘটনাকে গ্যাসের ব্যাপন বলে। আদর্শ গ্যাস, যে সকল গ্যাস বা যে গ্যাস সকল তাপমাত্রা ও চাপে বয়েল, চার্লস, অ্যাভোগাড্রো বা পিভি সমান এনআরটি সমীকরণ মেনে চলে তাকে আদর্শ গ্যাস বলে। বাস্তব গ্যাস, যে গ্যাস সকল তাপমাত্রা ও চাপে পিভি সমান এনআরটি সমীকরণ মেনে চলে না। এসআই একক, সিজিএস একক, লিটার অ্যাটম এককে, আর মানটা আমরা বলছি একটু আগে, যে এসআই এককে হলো 8.314 জুল পার কেলভিন পার মোল, সিজিএস এককে 8.314 ইন্টু 10⁷ আর্ক পার কেলভিন পার মোল, লিটার অ্যাটম একক হলো 0.0
281 লিটার অ্যাটম পার কেলভিন পার মোল। আশা করি 88 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাসের ভ্যান ডার ওয়ালস সমীকরণ। তো ভ্যান ডার ওয়ালস সমীকরণটা আসলে কি ছিল? পি প্লাস এন স্কোয়ার এ বাই বি স্কোয়ার বি মাইনাস এন বি সমান এনআরটি। এই জায়গায় এন এর মানটা 2 হবে, মান বসাই দিলে আমরা পেয়ে যাচ্ছি। সন্ধি তাপমাত্রা কাকে বলে একটু আগেই বললাম, অর্থাৎ যে তাপমাত্রার উপরে কোনো গ্যাসীয় পদার্থকে যথেষ্ট পরিমাণ চাপ প্রয়োগ করলে সে আর তরলে পরিণত হবে না, অথচ ওই তাপমাত্রায় বা তার নিচে তাপমাত্রায় যথেষ্ট চাপ প্রয়োগ করলে সে তরলে পরিণত হয়ে যাবে, সেটাকে সন্ধি তাপমাত্রা বলে। যেমন কার্বন ডাইঅক্সাইডের সন্ধি তাপমাত্রা হলে 31.1 ডিগ্রি সেলসিয়াস। তো সন্ধি চাপ কি? অর্থাৎ কোনো গ্যাসীয় পদার্থকে আমি সন্ধি তাপমাত্রায় রেখে সর্বনিম্ন যে চাপ প্রয়োগ করলে সে তরলে পরিণত হয়ে যাবে, সেটাকে সন্ধি চাপ বলে। কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে এটা 72 কত অ্যাটম? 9 অ্যাটম। হ্যাঁ, 72.9 অ্যাটম। গড়বেগ কি? কোনো গ্যাসীয় পদার্থের অনুসমূহের গতিবেগের বীজগান পাটিগণিতীয় গড়কে আসলে তার গড়বেগ বলবে। প্লাজমা অবস্থা পদার্থের আয়নিত রূপ বা আয়নিক অবস্থা। আশা করি আমরা বুঝতে পারছি। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।